Welcome to Commerce Academy. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য অংশীদারি ব্যবসায়ী হিসাব নিয়ে এসেছি। এটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অংশীদারি ব্যবসায়ী হিসাব। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই অঙ্ক আসে। তাহলে আমি তোমাদের আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অংশীদারি ব্যবসায়ী শুরু করতেছি। তো অংশীদারি ব্যবসা শুরু করার আগে, অঙ্ক করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, অংশীদারি ব্যবসা কি সেটা বুঝতে হবে, বা অংশীদারি কারবার কি সেটা বুঝতে হবে। আমি এখানে সে বিষয়ে কিছু কথা লিখেছি। দেখো, অংশীদারি কারবার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস, হলো একটি ব্যবসায়িক সম্পর্ক। তাহলে অংশীদারি কারবার হলো একটি ব্যবসায়িক সম্পর্ক যেখানে যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাহলে বলা হচ্ছে যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যৌথভাবে ব্যবসা পরিচালনা করে। তাহলে অংশীদারি কারবার হলো এমন একটি ব্যবসায়িক সম্পর্ক যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যৌথভাবে ব্যবসা পরিচালনা করে এবং লাভ লোকসান ভাগাভাগি করে। মূলত এটাই হলো অংশীদারি ব্যবসায়ীর সংজ্ঞা। তারপর এতে অংশীদাররা ব্যবসা পরিচালনা, দায় দায়িত্ব এবং লাভের ভাগ সম্পর্কে সম্মত হয়। এই ধরনের ব্যবসা সাধারণত পার্টনারশিপ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যা অংশীদারদের মধ্যে সম্পর্কের বিধিনিষেধ নির্ধারণ করে। এই গেল মোটামুটি অংশীদারি কারবার সম্পর্কে আমাদের ধারণা। এরপর অংশীদারি ব্যবসা সম্পর্কে বা পার্টনারশিপ বিজনেস সম্পর্কে বাংলাদেশের প্রচলিত আইন হলো পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের আইন। 1932 সালের আইন দ্বারা মূলত অংশীদারি ব্যবসা পরিচালনা করা হয়। এগুলো এমসিকিউতে থাকে। এমসিকিউতে অংশীদারি ব্যবসা কত সালের পার্টনারশিপ অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়, সেটা 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। এটা মুখস্থ করে ফেলবা, এটা এমসিকিউতে থাকে। এরপরে যে বিষয়টা আমরা দেখি, এই আইনে বলা আছে, মানে এই যে অংশীদারি আইন, পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট আইনে বলা হচ্ছে এখানে সর্বনিম্ন অংশীদার হবে 2 জন, মানে অংশীদারি ব্যবসায়ীর ক্ষেত্রে সর্বনিম্ন অংশীদার হয় 2 জন, এবং সর্বোচ্চ অংশীদারের ক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবসা করা হয় সর্বোচ্চ 10 জন, আর ব্যাংকিং ব্যবসা ছাড়া অন্যান্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন। এই বিষয়গুলো তো এমসিকিউতে থাকে। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন অংশীদার কজন? উত্তর হবে অংশীদারের সর্বনিম্ন অংশীদার হচ্ছে 2 জন। আবার অনেক সময় উত্তরটা প্রশ্ন থাকে, অংশীদারি ব্যবসায়ী সর্বোচ্চ কতজন থাকে? সেক্ষেত্রে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, ব্যাংকিং ব্যবসা ছাড়া অন্যান্য ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন। এই বিষয়টা আশা করি মুখস্থ করে ফেলবা। তাহলে আমাদের এই বিষয়টা গেল, এগুলো এমসিকিউর জন্য লাগে। এরপর এখানে অর্থাৎ দিয়ে বলা হচ্ছে কোনো অংশীদারি ব্যবসা চালাতে হলে কমপক্ষে 2 জন থাকতে হবে। তাহলে কমপক্ষে 2 জন থাকতে হবে, আর সর্বাধিক 10 জন বা 20 জন পর্যন্ত অংশীদার রাখা যাবে। কোনো এমসিকিউতে যদি সর্বাধিক 10 জন থাকে আর 20 জনের কথা না থাকে, তখন 10 জন লিখতে হবে। আর সর্বাধিক 10 জন বা 20 জন দুইটা থাকলে তখন দুইটা লিখতে হবে। এটা মাইন্ডে রাখতে হবে। এই গেল মূলত অংশীদারি কারবার সম্পর্কে আইডিয়া, কতজন অংশীদার হবে, সর্বনিম্ন, সর্বোচ্চ এবং কত সালের আইন দ্বারা পরিচালিত এটা। এরপর এই অংশীদারি কারবার আমরা যে অঙ্কটা করবো, এর দায় কি করতে হবে, যা করতে হবে, আমরা কি কি করব। এখানে দুইটা বিষয় আমাদের অঙ্কের মধ্যে থাকে অঙ্ক করার সময়। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বললে অঙ্কের মধ্যে দেখা যায় এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, এইরকম কথা অনেক সময় বলে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যদি বলে তাহলে আমাদেরকে দুটি পার্ট করতে হবে। প্রথম পার্ট হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এই দুইটা হিসাব মূলত আমাদের অঙ্কের মধ্যে করতে হয়। আবার আরেকটা বিষয় আছে, মূলধন স্থিতিশীল বা স্থায়ী বললে, স্থিতিশীল মানে পরিবর্তন হবে না, আর পরিবর্তনশীল মানে মূলধন পরিবর্তন হয়ে যাবে, মূলধন যেটা ছিল সেটা থাকবে না। কিন্তু স্থিতিশীল বা স্থায়ীর ক্ষেত্রে মূলধন যেরকম থাকে শুরুতে ওই রকমই থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কয়টা হিসাব করতে হবে? 3টা হিসাব করতে হবে। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। মূলত এই 3টা হিসাব করতে হবে কখন? যখন মূলধন স্থিতিশীল বা স্থায়ী বললে এই 3টা হিসাব আমাদের করতে হয়। আর পরিবর্তনশীল বললে এই 2টা করতে হয়। মূলত এই 2টা থেকে এই 3টার উৎপত্তি হয়েছে। আমি মূলত এই 2টা নিয়ে আলোচনা করব। এই 2টা নিয়ে আলোচনা করে অঙ্ক করতে গেলে পরবর্তীতে এই 3টার কথাও চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এরপর আরেকটা হিসাব যেটা থাকে, এই অতিরিক্ত হিসাব, অংশীদারদের ঋণ হিসাব। অংশীদারদের ঋণ হিসাব নামে আরেকটা হিসাব থাকে অঙ্কের মধ্যে। যদি বলে এগুলো করতে হয় অংশীদারদের ঋণ হিসাব, এখানে লেখা অঙ্কে যদি কোনো অংশীদারের নামে
অঙ্কে যদি কোনো অংশীদারের নামে ঋণ হিসাব করতে বলে, তাহলে অংশীদারের নামে কি বলে? ঋণ হিসাব করতে বললে তাহলে উক্ত অংশীদারের নামে ঋণ হিসাব তৈরি করতে হবে। তাহলে ঋণ হিসাব নামে কোনো হিসাব করতে হলে তখন ওই হিসাবটা করতে হয়, অন্যথায় করতে হবে না। ঋণ হিসাবে শুধুমাত্র ঋণ এবং ঋণের সুদ দেখাতে হবে, মানে দুইটা আইটেমই এখানে আসে। আমরা অঙ্ক যখন করবো এগুলো বুঝবো, একটা ঋণ আসবে আর একটা ঋণের সুদ আসবে। অংশীদারদের ঋণ হিসাবে দুইটা আইটেম ছাড়া আর কোনো আইটেম দেখাতে হয় না। এই গেল মূলত ছোট্ট কি হিসাব করতে কি করতে হবে এটা। এরপরের বিষয়ে আমাদের যেটা জানতে হবে, আর একে আমি একটু করে তোমাদের যদি দেখাই দিই এই বিষয়টা, মানে দুইটা হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এগুলো কি রকম? এটা মূলত দুইটা খতিয়ানি। এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এখানে জাওয়াদ ও জেহান দুজন অংশীদারের নাম দিলাম, সর্বনিম্ন দুজন। লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত হতো। এটা একটা নমুনা দিলাম, একটা ফরম্যাট দিলাম, মানে কিভাবে হিসাবগুলো করতে হয়। এদিকে ডেবিট আছে, এদিকে ক্রেডিট আছে। আর ডেবিটের আইটেমগুলো কি আমাদের জানতে হবে। এই যে এই সবগুলো আইটেম সবগুলো হচ্ছে ডেবিটের আইটেম। আমরা অঙ্ক করার সময় এগুলো বুঝবো। এখানে কি কি আছে? এই মূলধনের সুদ আছে, তারপর অংশীদারের মূলধন হিসাব, আবার ব্র্যাকেটে বেতন একটা বিষয় আছে। তারপর মূলধন হিসাব, কমিশন, বকেয়া ভাড়া, অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ বা ক্ষতির অংশ, এই আইটেমগুলো আছে। আর ক্রেডিট পার্টে লাভ লোকসান হিসাব, নিট লাভ স্থানান্তরিত হয়েছে, এই একটাই আইটেম। অংশীদারদের মূলধন হিসাব বলে উত্তোলন ও সুদ আছে। এরপর অংশীদারদের মূলধন হিসাব বলে পণ্য উত্তোলন আছে। অগ্রিম খরচাবলী থাকলে আসবে অংশীদারদের মূলধন হিসাব, ক্ষতির অংশ থাকলে এগুলো আসবে। এটা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব। এই একটা হিসাব করতে হবে, যেখানে আমরা দুইটা হিসাবের কথা বলছিলাম। এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা হচ্ছে যে এইটা হিসাবে ডেবিট ক্রেডিট একটা খতিয়ান আর কি। এদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড, এই হিসাবটা করতে হবে। এরপর আরেকটা হিসাব যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি, এই অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাব সেটা হচ্ছে যে এইটাই, অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি বললে। এদিকে আবার ডেবিট থাকবে, এখানে ডেবিটটা লেখা হয় না, এদিকে ডেবিট, আর এদিকে হবে যে ক্রেডিট। এক পাশে ডেবিট, আরেক পাশে ক্রেডিট। এদিকে হবে যে সিআর ক্রেডিট। তাহলে ডেবিট দিলাম, এদিকে ডেবিট দিলাম, এই আমাদের এই বাম পাশে ডেবিট আর ডান পাশে ক্রেডিট। তাহলে এটা আমরা লিখে দিলাম, এখানে একটু বিন্দু দিতে হবে, পুলিশটা দিতে হবে। তাহলে ডেবিট ক্রেডিটের বিষয়টা আমরা গেল। এরপরে এদিকে তারিখের ঘরে, এটাও একটা খতিয়ান। এখানে দুইজন অংশীদার আছে, তার ঘর কিরকম হবে, তারিখ দিলাম, বিবরণ দিলাম। এরপরে তারিখ গেল, বিবরণ গেল। এখানে দুইজন অংশীদার, আমরা এই একটু পার্টে যেটা বলছিলাম জাওয়াদ এবং জেহার নামের দুইজন অংশীদারের কথা বলছি উপরে। এই যে দুইজন অংশীদার, এই দুইজন অংশীদারের দুইটা টাকার কর করতে হবে। ডেবিট পাশে দুইটা করতে হবে, ক্রেডিট পাশে দুইটা করতে হতে হবে। এই যে জাওয়াদ নামে একটা অংশীদারের জন্য টাকার করে এটা, আবার জেহার নাম আরেকটা অংশীদারের জন্য টাকা। তাহলে এই সাইডটা হচ্ছে ডেবিট পাশের, এই সাইডটা কলাম হচ্ছে আমাদের ডেবিট পাশের জন্য, এই সাইডটা কলাম, এই সাইডটা কলাম ডেবিট পাশে। এরপর পরবর্তী আবার ক্রেডিট পাশে আবার তারিখ, আবার বিবরণ, আবার জাওয়াদ এবং জাওয়াদ জেহান, আবার এদিকে আবার দুইটা টাকার কলাম। তাহলে এদিকে আবার কয়টা, সেটটা, মূলত সেটটা 8টা। এই আসছে এটা খতিয়ান। এখানে দুইটা পার্টনার হলে দুইটা কলাম একটা জাওয়াদ, আর তিনটা পার্টনার হলে এদিকে আরেকজনের নাম আরেকটা কলাম দিতে হবে, এখানে আরেকজনের নাম দিয়ে, এদিকেও একটা কলাম দিতে হবে আরেকজনের নাম দিয়ে। মনে রাখতে হবে দুইজন পার্টনার হলে দুইটা টাকার ঘর, জাওয়াদ জিহান নামে দুজন দিলাম। তিনজন হলে এখানে আরেকটা টাকার ডেবিট একটা বসবে, আবার ক্রেডিটও একটা বসবে। এটা হলো মূলত অংশীদারদের মূলধন হিসাব। পরিবর্তনশীল বললে ঘরটা এইভাবে আঁকতে হবে। তাহলে দুইটা হিসাব আমরা দেখলাম, ফরম্যাটটা দেখলাম কিভাবে আঁকতে হয়। তাহলে আমরা প্রথম অবস্থায় এই বিষয় দুটো আলোচনা করলাম, কি কি করতে হবে ঘরগুলা। আশা করি তোমরা বুঝেছো। এই ক্লাসের ভিডিওটা তোমরা যখন পাবে তোমাদের হাতে আসবে, আমি যতটুকু বলেছি ততটুকু পর্যন্ত ভিডিওতে দেখে ফেলবা, এবং এটার পিডিএফ ফাইল ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশন থাকবে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক থেকে এই চার্টটা, পুরোপুরি চার্টটা ওখান থেকে তোমরা পাবে। আশা করি চার্ট থেকে এগুলো রেডি করে ফেলবা, খাতায় লিখে ফেলবা। অঙ্ক যখন শুরু করবো তখন এটা সহজেই তোমরা এটা বুঝে যাবে। আমার এই প্রথম ক্লাসে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। Thanks for watching.